আমি মানুষ নই। আশাপূর্ণা দেবী। গল্পটিতে লেখিকা একটা পরিবারের দাম্পত্য কলহ নিয়ে আলোচনা করেছেন। দাম্পত্য কলহ একটা সংসারে শিশু মনের ওপর কতটা প্রভাব বিস্তার করে, গল্পটি শুনতে আমরা তা বুঝতে পারব। এবার আমরা গল্প পাঠে আসব। একটা মাঝারি সাইজের সুটকেসের মধ্যে নেহাত দরকারি, বলতে গেলে অপরিহার্যই কয়েকটা জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল স্বাতী। একটু যেন বিপদেই পড়ে যাচ্ছে। অপরিহার্যর সংখ্যাও যে এত, তা তো আগে খেয়াল হয়নি। কিন্তু কি নেবে আর কেই বা নেবে না? অরিন্দমের দেওয়া নয়, অথবা অরিন্দমের পয়সায় কেনা নয়, এমন জিনিস কটা আছে স্বাতীর? কোথায় আছে? মাঝে মাঝে মা বাবার উপহার কিছু দামি দামি শাড়ি, আর কি? হঠাৎ মনটাকে ঝেড়ে ফেলে। ঠিক আছে, এতদিন ওর সংসারে আমি যে সার্ভিস দিয়েছি, তার জন্যে আমার কিছু পারিশ্রমিক প্রাপ্য নেই কি? মনে এই জোর নিয়ে আরও দু চারটি জিনিস টেনে বার করল আলমারি খুলে। এই সময় অরিন্দম এসে ঘরে ঢুকল। হৃত চেহারা, মুখের রংটাই যেন কালির পোচ। টাইটা খুলে মাটিতে ফেলে দিয়ে বিছানার ধারে বসে পড়ে ভাবশূন্য হয়ে। প্রায় স্বগতোক্তির মতো বলে, তবু এতদিন আমরা পেস্টিজের ওপরেই ছিলাম, এবার সকলের সামনে উলঙ্গ হয়ে যাবে। স্বাতী আলমারির পাল্লাটা দুম করে বন্ধ করে ঘুরে দাঁড়িয়ে তীক্ষ্ণ গলায় বলল, হ্যাঁ, কুষ্ঠগ্রস্ত শরীরটাকে সাটিনের পোশাকে ঢেকে রাখা হচ্ছিল। সেটা আর কতদিন চলতে পারে? কুষ্ঠ কি অনায়াসে উচ্চারণ করলে সাথী। অরিন্দম উঠে গিয়ে জানালার ধারে গিয়ে দাঁড়ালো। রাস্তায় আলোর সমারোহ। আশেপাশে, সামনে পিছনে, কাছে দূরে অজস্র বাড়ি, অজস্র ফ্ল্যাট। সব জানালা দিয়েই আলোর আভাস দেখা যাচ্ছে। অরিন্দম মনে মনে বলল, ওদের কারোর শরীর কুষ্ঠগ্রস্ত নয়। আবার হঠাৎ হাসি পেল। আমারও তো সব জানলায় আলো জ্বলছে। ওরাও কি বুঝতে পারছে এখানে কি গভীর অন্ধকার নেমে এসেছি? অরিন্দম আবার জানলা থেকে সরে এসে খাটের ওপর বসে পড়ে। আস্তে বলে, সাথী। স্বাতী কোনো উত্তর দেয় না। অরিন্দম একটু হাসির মতো গলায় বলে, ভাবছিলাম, হঠাৎ মনে জোর করে ভাবতে পারা যায় না আমরা ঠিক আছি। আমাদের কোথাও কোনো ব্যাধির ছাপ পড়েনি। স্বাতী মুখটা বাঁকায়, তেতো গলায় বলে,
অনেক কাল সে মনের জোর দেখাবার চেষ্টা করেছিলাম। এখন সেই ঠাট অসহ্য হয়ে উঠেছে। ওসব তো অনেক হয়ে গেছে। সবেরই একটা সীমা আছে। অরিন্দম সাথীর কাছাকাছি এসে দাঁড়ায়, বলে, বলার মুখ নেই সাথী, তবু খুব বেহায়া হয়ে বলছি, আর একটি বারের জন্য কি আমায় চান্স দেওয়া যায় না? দোহাই তোমার। সাথী তীব্র তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, আর এইসব নাটক করতে এসো না, রেহাই দাও আমায়। মনে রেখো, আমি একটা রক্ত মাংসের মানুষ। অরিন্দম এবার চুপ করে গেল। স্নানের ঘরের মধ্যে ঢুকে গেল, আর ঢুকেই একটা অদ্ভুত কাজ করে বসল। ঠাস ঠাস করে নিজের গালে গোটা কত চড় মেরে চাপা আর্তনাদের গলায় বলেছিল, কেন কেন ইডিয়েট, রাস্কেল, হতভাগা বাদর, কেন কেন? অরিন্দম স্নানের ঘর থেকে ফিরে এসে দেখল সুটকেসের ডালাটা খোলা। সাথী জানালার ধারে দাঁড়িয়ে আছে। সাথীও হয়তো অন্য সবাইয়ের আলোয় ভাষা জানলাগুলো দেখছে। অরিন্দমের ফিরে আসাটা অনুভব করে সাথী ফিরে দাঁড়িয়ে ব্যঙ্গের গলায় বলল, ইচ্ছে হলে সুটকেসটা সার্চ করতে পারো, খোলাই আছে। সাথী, ছি, এর মধ্যে ছির কিচ্ছু নেই। ভাবতে পারো বেশ কিছু গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি, ব্যাংকের পাস বই টই সব যেখানে থাকবার রইল। থাক থাক সাথী, এসব কথা থাক এখন। ক্লান্ত ক্লিষ্ট গলায় অরিন্দম বলল, ঝিলিক কোথায়? এ সময় কোথায় থাকে? মাস্টারমশাইয়ের এখনো যাওয়ার টাইম হয়নি। ও, টাইম? তারপর স্বগতোক্তির মতো বলল অরিন্দম। কাল থেকে? সাথে নিষ্ঠুর গলায় বলল, সে নিয়ে না ভাবলেও চলবে। সাথী কি এই নিষ্ঠুরতার জোরে নিজেকে শক্ত রাখতে চায়, নাকি নিজের দিকের পাল্লাটা হঠাৎ হালকা হয়ে যাওয়ার ভয়ে বাড়তি বাটখারা চাপাতে চায়? তা নইলে অরিন্দম যখন বলে ফেলে, ওর সম্পর্কেও কিছু ভাববার অধিকার নেই আমার, তখন সাথী মুখটা বিকৃত করে বলে ওঠে, না নেই। একটা বেহেড মাতাল লুজ ক্যারেক্টার জুয়ারি বাপের সে অধিকার থাকে না। অরিন্দম আর কিছু বলে না। ঘর থেকে বেরিয়ে সরু ব্যালকনিটায় গিয়ে দাঁড়ায়। অনেক নিচে রাস্তা। এই ফ্ল্যাটটা 5 তলায়। একদিন মাঝরাত্রিরে সাথী এখান থেকে ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করেছিল। অনেক চেষ্টায় নিবৃত করা গিয়েছিল সেদিন। অরিন্দম যেন নিজেকে দেখেই নিজে অবাক হচ্ছে। আমি কি একটা জানোয়ার? বকলেস বাঁধা কুকুর একটা? তাই অজন্তা নামের এই মোহিনী নারীর সামনে গেলেই অনায়াসে সে বকলেসটা শেকল পরিয়ে আমায় যথেষ্ট চালিয়ে নিয়ে বেড়াতে পারে? হঠাৎ
সীতেশের ওপর অসম্ভব একটা রাগে থরথরিয়ে উঠল অরিন্দম। সীতেশকে ও খুন করবে। সীতেশকে সবটাই সীতেশের বদমায়েশি। বৌদিকে দিয়ে ফাঁদ পাতিয়ে জুয়ার আড্ডা বসিয়ে বন্ধুদের সর্বশান্ত করে ছাড়ে। উফ, সাথী যদি একবার আমাকে চান্স দিত না। দেবে না। সাথী এখন মরিয়া হয়ে উঠেছে। তবু একবার চেষ্টা করা যায় না? সাথী কি বলতো কে জানে, আদৌ কিছু বলতো কিনা। হঠাৎ এই সময় প্রায় আছাড় খেতে খেতে ছুটে এলো ঝিলিক। মামনি জানো তো, বিন্দু মাসি বিশাল অসভ্য। বলছে আমরা এখানে আর কখনো আসবো না, মামার বাড়ি থাকবো। এখানে বাপি শুধু একা থাকবে। অরিন্দম তার এই ক্ষুব্ধ রুষ্ট উত্তেজিত বছর পাঁচেকের মেয়েটাকে কোলে তুলে নিয়ে প্রবল শক্তিতে গলার কাছে ঠেলে ওঠা হাহাকারটাকে গলার মধ্যে আটকে রেখে বলল, তোমার বিন্দু মাসি একটা বোকা। ঠিক বলেছে বাপি, বোকা দিবি একেবারে। বলে কিনা দেখিস আমার কথা সত্যি হয় কিনা। এই যখন তখন বেহেড হয়ে যাওয়া মাতালা শিথিল চরিত্র জুয়ারি বাপের প্রতি লেশ মাত্র ঘৃণা, অবজ্ঞা, বিতৃষ্ণা দেখা যায় না ঝিলিকের। বাপের গালটা নিবিড় করে চেপে ধরে আদুরে গলায় বলে, থাকলেই হলো। আমার যেন কাল অঙ্ক পরীক্ষা নয়, আমরা শুধু দিদিভাইয়ের ওষুধকে কালই চলে আসবে না মামনি। হ্যাঁ, মেয়ের কাছে এই কথাটাই বলা হয়েছিল, বাড়ির কাজ করার লোকেদের কাছেও। সাথেই বলেছিল সাটিনের যে জামাটা ফেসে গিয়েছে সেটাকে কোনো মতে ব্যাধিগ্রস্ত দেহটায় ঢাকা চাপা দিয়ে এখানের মঞ্চে জবনিকা টেনে বিদায় নিতে চাইছিল। কিন্তু দেখা গেল সাথীর সে চেষ্টা সফল হয়নি। বিস্ময়ে পাথর হয়ে গেল সাথী। যে ব্যাপারটাকে সে খুনাক্ষরেও ওদের কাছে প্রকাশ করেনি, যার জন্য আজ পর্যন্ত সংসার মঞ্চের সমস্ত খুঁটিনাটি নির্ভুলভাবে করেছে, শঙ্কুকে বলে রেখেছে মাছের খানিকটা যেন আগামীকালের জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখে, রান্না করা কড়াটা যেন তুলে না রেখে মাজতে দেয়। বিন্দুকে বলেছে চায়ের বাসনগুলো আরেকটু সাফ করে ধুও বিন্দু, দেখো কিরকম দাগ ধরে রয়েছে। এমনকি বেরোতে দেরি হবে বুঝেও ঝিলিকের মাস্টারমশাইকে আসতে বারণ করে দেয়নি। হ্যাঁ, রাতের দিকেই চলে যেতে চায় সাথী, সেখানে গিয়েই যাতে শুয়ে পড়তে পারে, সদ্য কারোর সঙ্গে কথা বলতে না হয়। আর এখান থেকেও শত চক্ষুর সামনে দিয়ে যদিও মেয়ে নিয়ে আর মাঝারি একটা সুটকেস নিয়ে বেরিয়ে পড়বে, মধ্যে কারো কোনো সন্দেহের উদ্রেক হবার কারণ নয়। কিন্তু এ সতর্কতা সত্ত্বেও ওই বিন্দু কোম্পানি রহস্য ভেদ করে বসে আছে। রাগে মাথা জ্বলে গেল সাথীর। আর কি দরকার
ছেঁড়া পোশাক টেনে টুনে গা ঢাকার চেষ্টায়। তাই স্বাতী রূঢ় গলায় বলে ওঠে, না, চলে আসবো না, আমরা ওখানেই থাকবো, ওখান থেকেই পরীক্ষা দেবে, এখানে আর আসবো না। কখন আসবো না? ও বাপি দেখো না। বাপির স্মরণ নিলেও তার কোল থেকে সরাত করে নেমে পড়ে ঝিলিক। ঘরের মধ্যে দাপাদাপি করে বেড়ায়, মায়ের শাড়ি ধরে টান মারে, নিজের ক্লিপ আটা পরিপাটি আছড়ানো চুলগুলোকে দু হাতে টেনে খামচে ক্লিপগুলো খুলে ফেলে। কেন আমরা ওখানেই থাকবো? ওটা টিনা দিয়ার বাপ্পার বাড়ি, আমাদের কি বাড়ি নেই নাকি? না, নেই। নিষ্ঠুর হিংস্র খেলায় মেতে উঠতেই বুঝি স্বাতীর গলা থেকে একটা অমোঘ স্বর বেরিয়ে আসে, মেয়েদের নিজের কোনো বাড়ি থাকে না, চিরকাল তারা পরের বাড়িতেই থাকে। ছোট্ট মেয়েটার ওপর এই রূঢ় আঘাত হয়তো স্বাতীর এই ছেড়ে চলে যাওয়া বাড়িটার মালিকের প্রতি একটা ক্রুদ্ধ ঈর্ষা থেকে জমে ওঠা। ওর সব ঠিকঠাক রইল, এই সাজানো ঘরবাড়ি, জানলায় জানলায় রঙিন পর্দা, দেয়াল ধারে রঙিন টিভি, দেওয়ালে দেওয়ালে ছবি, টেবিলে ফুলদানি, ওয়ার্ড্রোবের মাথায় তিব্বতী বুদ্ধমূর্তি, কাশ্মীরি আখরোট কাঠের আঙুর গুচ্ছ, ঝকঝকে স্টিলের ফ্রেমে আটকানো ঝিলিকের প্রথম স্কুলে যাওয়ার স্কুল ড্রেস পরা ছবিটি, খাবার টেবিলে নুন মরিচের শৌখিন কৌটো, ফ্রিজে মাছ কি নয়, সব সব যেখানে যা কিছু সাজিয়েছিল সাথে এই 8টা বছর ধরে, তার এক চুলও এদিক ওদিক হবে না। শুধু স্বাতী এখান থেকে পিছনে সরে গিয়ে আবার সেখানে গিয়ে পড়বে, যেখানে স্বাতীর জন্য এখন আর কোনো জায়গা নেই। অনধিকারিণীর ভূমিকা নিয়ে কয়েকটা বোদা মুখের সামনে ঘুরে ফিরে বেড়াতে হবে, আর বাইরে ছুটোছুটি করে বেড়াতে হবে পায়ের তলার জন্য একটু মাটি খুঁজে বেড়াতে। যে বাড়িতে স্বাতীর জন্ম, সেখানেই কোনো জায়গা নেই তার। তার বাবা 2 হাতে রোজগার করেছেন, খরচ করেছেন 2 হাতে, চিরকাল ভাড়া বাড়িতেই কাটিয়ে গেছেন। আজও সেটাই ঝিলিকের মামার বাড়ি। সে বাড়িতে একদা স্বাতীর নিজস্ব একখানা ঘর ছিল, পড়ার টেবিল পাতা ছিল। এখন সেটা টিনা আর বাপ্পার পড়ার ঘর। স্বাতী জানে এসব। স্বাতীর চোখে ভেসে ভেসে উঠছে তার মায়ের ঘরের অর্ধাংশটুকু। স্বাতীর চলে যাওয়া ছাড়া পথ নেই। আগুন থেকে তো ছুটে পালাতে হবে, তারপর জলে তলিয়ে যাবে, না চোরাবালিতে পা ফেলে ধসে যাবে, কে জানে। তবে কেন স্বাতী রূঢ় থেকে রূঢ়তর হবে না ওই ছোট্ট মেয়েটার ওপর? এটাই তো তার
অরিন্দমকে ঘায়েল করবার একটা প্রকৃষ্ট হাতিয়ার। অসভ্যতা করো না বলছি ঝিলিক, চলো খেয়ে নেবে চলো। যদিও ও বাড়িতে বেশি রাতেই চলে যেতে চেয়েছিল, তবু অরিন্দম বলেছিল, শেষ সন্ধেটা আমায় দাও সাথী। খাবার টেবিলে ঝিলিককে নিয়ে আমরা দুজন। হ্যাঁ, এই পরম সৌভাগ্যটুকু ভিক্ষা চেয়েছিল অরিন্দম, যেটা নাকি সে দিনের পর দিন, মাসের পর মাস অবহেলায় পরিত্যাগ করে এসেছে। অরিন্দম রাতে যখন ফেরে, ঝিলিকের তো তখন অর্ধেক রাত। বাপির সঙ্গে খাবো বলে বসে থেকে থেকে মায়ের তাড়নায় খেয়ে নিয়ে হতাশ হয়ে ঘুমিয়ে পড়ে। আজ অরিন্দম কাতর প্রার্থনা জানিয়েছে ঝিলিককে সঙ্গে নিয়ে খাবার টেবিলে বসবে, কিন্তু এখন সেই পরম মুহূর্তে সাথী যখন বলে উঠল, অসভ্যতা করো না ঝিলিক, খেয়ে নেবে চলো। আর অরিন্দম আই বলে আবার তাকে কোলে তুলে নিয়ে এগিয়ে যাবার চেষ্টা করল। তখন ঝিলিক অসভ্যতা চূড়ান্ত করে বাপিকে ঠেলে ফেলে দিয়ে চেঁচিয়ে উঠল, যাব না, খাবো না তোমাদের সঙ্গে, থাকবো না তোমাদের বাড়ি, আমি রাস্তায় চলে যাবো, রাস্তায় মেয়ে হয়ে যাব, ফুটপাতে ঘুমাবো, খাবারের দোকান থেকে বাসি খাবার চেয়ে খাবো। ঝিলিক! সাথী প্রায় বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে, বলে, বড় বার বাড়িয়েছ দেখছি, সব অসভ্য কথা শিখছো কোথা থেকে? যা মুখে আসছে বলে যাচ্ছ, মানেটা কি? কোথা থেকে শিখছো এসব বিচ্ছিরি কথা? অরিন্দম একটা ক্ষুব্ধ হাসি হেসে বলে, আশা করি এ ব্যাপারে আমাকে সন্দেহ করছো না? থামো, তোমার প্রশ্রয় এরকম হয়েছে। সন্তান সম্পর্কে দায়িত্ববোধ নেই, কর্তব্যের বালাই নেই, আছে শুধু আদিক্ষেতা দেওয়া আদর। ঝিলিক, ও কি, ওটা কি হচ্ছে? কি হচ্ছে দেখে চিৎকার করে ওঠবারই কথা। ঝিলিক তার গায়ে পড়ে থাকা হালকা সুন্দর রেশমি ফ্রকটার ঝালর তুলে দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ছে। ধৈর্য রাখা সত্যিই সম্ভব নয়। নিজের জীবনের সমস্ত ছন্দ, সমস্ত স্বাচ্ছন্দ্য, সম্পদ, আরাম, আয়েশ, জৌলুস সব ভেঙে চুরে তছনছ করে চলে যেতে হচ্ছে। এই ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার সময় ওই ক্ষুদে মেয়েটা এইভাবে শত্রুতা করতে বসল। জামা ছিঁড়ছিস যে? ঠাস করে একটা চড় বসিয়ে দিল সাথী ছোট্ট মেয়েটার ফুলের মতো গালে। কিন্তু মেয়েও আজ নির্ভীক, অনমনীয়। ছিড়বই তো জামা, কাদা মাখবো, এমনি করে চুল করবো বলে দু হাতে চুলগুলো নুড়ো নুড়ো করে মুখে চোখে ছড়িয়ে দেয়। হাঁপাতে হাঁপাতে বলে, রাস্তার মেয়েগুলো কি ভালো আমার প্যান্ট পরে? ভালো করে কি চুল আছে? অরিন্দম তাকিয়ে তাকিয়ে দেখে মেয়েটার গালে ঠাসের চিহ্নটা দেদীপ্যমান হয়ে উঠেছে। ওর কাছে গিয়ে কোলে নেবার চেষ্টা করে।
কিন্তু এখন আর ঝিলিক বাবারও নয়। হাত পা ছুঁড়ে কোলে তোলা আটকে বলে, না, করে নেবে না। রাস্তার ছেলেমেয়েদের কখনো বাবা মা থাকে না, কেউ থাকে না, দেখ কারোর করে যাবে না। এই শোন শোন লক্ষ্মী মেয়ে, শোন, হঠাৎ রাস্তার ছেলে মেয়ের মতো হয়ে যাবার খেয়াল চাপলো কেন রে? ঝিলিক সতেজে বলে, চাপবে তো, চাপবে না। যাদের বাড়িটারি কিছু থাকে না, তো রাস্তায় থাকে। ঝিলিক, এবার আরো একটা চড় খেতে চাও? হঠাৎ এত সাহস হলো কোথা থেকে? হ্যাঁ, কেন মামার বাড়িতে যাও না কখনো? থাকো না সেখানে? ঝিলিক এক মনে চুলের পাট ভেঙে নুড়ো নুড়ো করতে করতে বলে, সে তো বেড়াতে, রোজ রোজ কি থাকতে যাই? অরিন্দম একবার সাথীর দিকে তাকায়। সাথীর চোখ অন্যদিকে। অরিন্দম গাঢ় গম্ভীর গলায় বলে, রোজ রোজ থাকতে যাচ্ছিস? এই কথা তোকে কে বলেছে রে? তুই তো এমনিই যাচ্ছিস। আবার কাল পরশু। আবার কাল পরশু? সব মিথ্যে কথা। ঝিলিক দাঁড়িয়ে উঠে জামাটা ফালি ফালি করে ছিঁড়ে গা থেকে খোসা ছাড়ানোর মতো ছাড়াতে ছাড়াতে ভাঙা গলায় চেঁচিয়ে বলে, আমি যেন কিছু বুঝতে পারি না। নিজেরা কেবল ঝগড়া করবে। মা ঝগড়া করে এই বাড়ি থেকে চলে গিয়ে তাদের বাড়ি গিয়ে থাকবে, আমাকেও সেখানেই থাকতে হবে। নিজেরা ঝগড়া করবে আর আমায় যত ইচ্ছা কষ্ট দেবে। আমি তো একটা মানুষ নই, নিজের যা কিছু তাই চালাবে। ঠিক আছে, যেও তুমি দিদার বাড়ি, আমি তো রাস্তার লোক হয়ে যাব, রাস্তায় পড়ে পড়ে মরে যাবো। বেশ হবে, ঠিক হবে, তখন ভ্যা করে কেঁদে। বলে এতক্ষণে সমস্ত তেজ গৌরব ধূলিসাৎ করে নিজেই ভ্যাঁ করে কেঁদে ফেলে উপুর হয়ে মাটিতে পড়ে মুখ ঘষতে থাকে। আর দুজোড়া পাথরের চোখ স্থির হয়ে তাকিয়ে থাকে সেই দিকে। কিন্তু ওই পাথরের চোখ দুটো কি একটা শিশুর এই দুরন্ত যন্ত্রণা দেখে মমতায় কোমল হয়ে আসবে? সেই কোমলতায় ওই যন্ত্রণার কাছে নিজেদের অসহিষ্ণুতার যন্ত্রণা হাঁটো করে দেখবে? অত সোজা নয়। যেই একজোড়া চোখ কোমল হয়ে মিনতির দৃষ্টিতে অপর জোড়ার দিকে তাকাবে, সেই অপর জোড়ায় জ্বলে উঠবে আগুনের ফুলকি। বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়বে ওই শিশুটার ওপর, হিচড়ে টেনে তুলে নিয়ে মারতে মারতে গাড়িতে নিয়ে গিয়ে ওঠাবে। দাঁতে দাঁত পিষে বলবে, বদমাস মেয়ে, তোমার থিয়েটার করা বার করছি। আদর পেয়ে পেয়ে বাঁদর হয়ে উঠেছ। দেখবে চলো এবার কি করে শায়েস্তা করতে হয় দেখাচ্ছি। আমায় এখনো চেনো না তুমি। আসলে হয়তো কথাগুলোর লক্ষ্য অন্যজন। এই শিশুটা উপলক্ষ্য মাত্র। তবে কিছুতেই ভাববে না সত্যি এটা একটা মানুষ, একটা অসহায় শিশুর যন্ত্রণা, বেদনা, কাতরতা মস্ত একটা সমস্যার সমাধান করে ফেলবে। পৃথিবীটা এত সহজ জায়গা নয়।